আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামলার পরও ইরানের শাসন ব্যবস্থা ও নেতৃত্বে আঘাত হানতে না পারায় মার্কিন শীর্ষ গোয়েন্দাদের হতাশা। চলমান অভিযানের দায় ট্রাম্পের উপর চাপালেন তুলসী গ্যাবার্ড। বছরে বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়ার সাফল্যের দাবি। এক দফা বাড়ল পোলাওয়ের চালের দাম, মানভেদে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন দোকানিরা। গ্যাস ফিল্ড আক্রান্ত হওয়ার জবাবে মধ্যপ্রাচ্যের কয়েক দেশের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, গ্র্যান্ড মসজিদে ঈদের জামাত বাতিল করল কুয়েত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। রাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব, এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানে অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানে। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি, কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা একেবারে নিশ্চিহ্ন হয়নি বলে মত তার। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ইরানের শাসন ব্যবস্থা এখনো অক্ষত, কিন্তু নেতৃত্ব ও সামরিক সক্ষমতার উপর হামলার কারণে দেশটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রচলিত সামরিক সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ইরানের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে অবমিত হয়েছে। অতি সম্প্রতি ইরানের অভিযানের জেরে পদত্যাগ করেন মার্কিন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য তেহরান আসন্ন কোনো হুমকি বহন করছিল না বলে দাবি করেন তিনি। চলতি বছরে বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত 1 মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। না, দলের কার্যক্রম তো চলছে, ছোটোখাটো কার্যক্রম আমাদের চলছে, যেগুলো এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে বছরের মধ্যেই। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার বিচলিত নয়। এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি।
দেখে চাহিদা বেড়েছে পোলাওয়ের চালের, যার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর অসাধু বিক্রেতা। হঠাৎ করেই বাড়িয়েছেন দাম। মানভেদে সব ধরনের পোলাওয়ের চালের দাম খুচরা পর্যায়ে কেজির প্রতি বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার নজরদারিতে প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করছেন বিক্রেতারা। দীর্ঘদিন স্থিতিশীল থাকলেও ঈদকে সামনে রেখে কিছুটা অস্থির পোলাওয়ের চালের বাজার। শুধু প্যাকেটজাত চালই নয়, স্থানীয় বাজারে খোলা বাসমতি চালের দামও বেড়েছে। কেজি প্রতি বেড়েছে 20 থেকে 25 টাকা। বর্তমানে বাজারে ভালো মানের বাসমতি চাল বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা কেজি দরে। কেজিতে 30 টাকা বেড়ে চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে 150 টাকায়। কিছুদিন আগেও যে প্যাকেট 1 কেজি চাল বিক্রি হতো 160 টাকায়, এখন সে দর বেড়েছে 15 টাকা বেশি। পোলাও মাংসটা তো সবাই খাবে, কিন্তু এইভাবে দাম বাড়লে কিভাবে খাইবো মানুষ? আমরা তো সাধারণ মানুষের আমাদের অনেক সমস্যা। এর আগের মাসে ছিল আপনার 160 টাকা, আমরা বিক্রি করছি 150, এখন বিক্রি করা লাগতেছে আপনার 160 টাকা করে। সেক্ষেত্রে আপনার বর্তমানে একটু পোলাও চালের দাম একটু বাড়তি আছে। পোলাও চালের দাম বাড়ার কারণ হলো মেইলারদের ভাষ্য হলো যে কি এটা এক্সপোর্ট হইতেছে বর্তমান বাজারে চাল কম আছে, আর ছোট ছোট মেইলের কাছে চাল নাই, যাদের কাছে আছে সীমিত পরিমাণ আছে। রোজার মাঝামাঝি সময় থেকে চলছে দাম বৃদ্ধির ঘটনা, তবে আড়তদারদের দাবি বন্ধ আছে আমদানি, কমেছে উৎপাদনের পরিমাণও। এই ঈদে কোনো ঘাটতি হবে না, কিন্তু দাম যেহেতু এটা 1 বছর চালাতে হয়, সেই ক্ষেত্রে স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি। বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফান। সৌদি রাজধানী রিয়াদের 2টি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। বুধবারও দেশটির আইআরজিসির বিভিন্ন মিসাইল রকেট লঞ্চার টার্গেট করে হামলা চালায় সেন্টকম। ধ্বংস করা হয় একাধিক সামরিক সরঞ্জামও। এর আগে ইরানে বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে গ্র্যান্ড মসজিদে বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এক বিবৃতিতে মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানিয়েছে, চলমান পরিস্থিতিতে বড় পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এর আগে শুক্রবার ঈদ উল ফিতর পালিত হবে বলে ঘোষণা দেয় কুয়েত প্রশাসন। চলমান যুদ্ধের জেরে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে দেশটি। এ পর্যন্ত ইরানের হামলার শিকার হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, সরকারি ভবন, জ্বালানি স্থাপনা। হয়েছে প্রাণহানির ঘটনাও। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়েই। কুয়েত ছাড়াও নিয়মিত ইরানের ড্রোন মিসাইলে টার্গেট হচ্ছে কাতার, বাহরাইন, সৌদি আরবে।